সত্যকে কি আমরা পেতে পারি যখন যার বিরুদ্ধে অভিযোগ তিনিই ক্ষমতায়? বড় বড় দলের অনেক বড় বড় নেতার রয়ের সাথে কে কোথায় গিয়ে স্টেশন চিফের সাথে মিটিং করতেছেন দেশে এবং দেশের বাইরে, সেগুলোর ছবি সহ মিটিং এর ভিডিও আছে, বক্তব্য আছে, প্রচুর স্ক্রিনশট আছে। ফুয়াদ বলছিলেন যে কোথায় কোথায় কি কি আলাপ হয়, এগুলোর তো অনেক ভিডিও আছে, অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা প্রকাশ্যে একটি দূতাবাসে যাতায়াত করছেন, তারা প্রকাশ্যে বলেন না কেন যে তুষার ভাই 10 কোটি টাকা চুরি করছে? আপনার কাছে এভিডেন্স আছে? অন্য উদাহরণ, অন্য না। এই নাম নেওয়া যাবে না। অপরিস্থিতি কিন্তু এটা বলেছেন যে আমি বলতে চেয়েছি আমি পারি নাই, এখন আমাকে এনসিপি এনে এখানে বসিয়েছে। কারণ আপনার কাছে এভিডেন্স আছে কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কোনো অভিযোগ করছেন না, কিন্তু প্রেসে কথা বলছেন। এইটা হলো অ্যাক্ট অফ ডিফামেশন, সিরিয়াস অফেন্স। এটা যে কোনো রাষ্ট্রের আইনে এটা আপনি করতে পারেন না। গসিপ আইটেম আপনি মনে করছেন? আমি মনে করছি না গসিপ আইটেম। মজার ব্যাপার হচ্ছে যে স্বামীকে বাঁচাতে এসে তিনি মূলত সাফাই দিয়েছেন তরুণ উপদেষ্টার পক্ষে। আওয়ামী লীগের ভোটাররা মূলত সুনাগরিক যদি হয়ে থাকেন তাহলে তারা বিবেচনা করবেন যে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দিলে দেশের ভালো, এমনকি তার নিজের দলেরও ভালো। আর সাধারণ আওয়ামী লীগ যারা ভোটার, এদের জন্য হলো তওবা কমিশন করা দরকার। এরা গিয়ে হেফাজতের হুজুরদের সামনে গিয়ে ইস্তেগফার করবে, তওবা করবে এবং কি কি ভুল করছে। চরমোনায়ের সামনে তওবা করা যাবে না, শুধু হেফাজতের সামনে করতে হবে। হেফাজতের আলেম তওবা করার জন্য হুজুর লাগে না, কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা। তওবা যে কোনো মুসলিম আল্লাহর কাছে করতে পারেন, মাফ চাইতে পারেন। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মাঝখানে কাউকে লাগে না। আমাদের সাথে আজ উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি সাথে মিটিং করতেছেন দেশে এবং দেশের বাইরে, সেগুলোর ছবি সহ মিটিং এর ভিডিও আছে, বক্তব্য আছে, প্রচুর স্ক্রিনশট আছে এবং আমরা খুব ক্রেডিবল জায়গা থেকে এগুলো শুনেছি। সেটা কি এই সময়ের কথা বলছেন? এই সময়ের কথা বলছি, এই সময়ের কথা বলছি। সেটা আপনারা শুনেছেন কিন্তু আমরা শুনতে চাই সেটা প্রকাশিত কেন হলো না? হোক, এটা হবে। প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো খেলবেন কিনা, এগুলো আমাদের খেলার প্রায়োরিটি কিনা। আমরা গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে সলিড এভিডেন্স থাকলে আপনি ফৌজদারি অপরাধে যদি কেউ দণ্ডিত হয় তার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, দুদকের কাছে তো গোপনেও এভিডেন্স দিয়ে দেওয়া যায়। আপনি কেন মানে আমলাদের সমাবেশে এটা বলতে গেলেন? এটা কি জনতার মঞ্চ নাকি? ওকে, এখন আমাদের সমাবেশে যার কথা আপনি বলছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি যেটা বলেছেন সেটা আবার পিএস, এবং এই বক্তব্যকে বিএনপির অন্য নেতারা, বিশেষ করে বিএনপির মহাসচিব বলেছেন এটা তাদের বক্তব্য না। সুতরাং সেই বক্তব্য নিয়ে আমরা কথা না বলি, যেহেতু আমাদের সামনে স্পেসিফিক কোনো এভিডেন্স নেই। প্রবলেমটা সিরিয়াস। বিএনপি চেয়ারপারসনের পিএস, প্রশ্ন হলো বেতনভুক্ত কর্মচারী পাবলিক প্লেসে কথা বলতে পারে কিনা, এইটা বিএনপিকে ডিসিশন নিতে হবে। এটা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগের হাসিনার পিয়ন ও 400 কোটি টাকা লুটপাট করছে, কিন্তু ও তো আওয়ামী লীগের কেউ না, ও তো দলীয় পদ হোল্ড করে না, মানে এটা বলেই কি আপনি দায় এড়াতে পারবেন? এটা কি সংস্কারের রাজনীতি? ঠিক আছে, আমরা এটা আপনি বলছেন যে এটা দোষারোপের রাজনীতি, ডেফিনেটলি আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সে দিস, এটা নিয়ে আমরা কথা বলবো, বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা যদি যেটা আমাদের সামনে আছে তথ্য আকারে, এভিডেন্স আকারে যেটা আমাদের সামনে আছে সেটা যদি পোস্টমর্টেম করি, তাহলে আপনার কি মনে হয় যে আমরা কি আসলে সত্যটা জানতে পারবো? কারণ যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তো এখন ক্ষমতায়। কেন জানা যাবে না? কেন চেষ্টা করা হচ্ছে? আপনি বলছেন যে অবশ্যই জানা যাবে। প্রশ্ন হচ্ছে জানা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে জানানোর চেষ্টার থেকেও চরিত্র হননের চেষ্টা বেশি এখানে দেখতে পাচ্ছি, গসিপের চেষ্টা দেখতে পাচ্ছি। আপনি ধরেন তুষার ভাই 10 কোটি টাকা চুরি করছে, আপনার কাছে এভিডেন্স আছে? অন্য উদাহরণ, অন্য না। এই নাম নেওয়া যাবে না, মাঝখান থেকে এটুকুই কেটে প্রচার করা। ধরেন আমার কাছে এভিডেন্স আছে, আমি কি এটা নিয়ে প্রেসে গসিপ তৈরি করব, না আমি একটা এভিডেন্স কোথাও না কোথাও দেবো যে এটা আপনি ইনভেস্টিগেশন করেন? আমি হলে যেটা করব, দুদকে গিয়ে এভিডেন্স সহ জমা দিয়ে আসবো যে ভাই এটা আমার নাগরিক দায়িত্ব, আমি বোধ করছি যে উনি এই অন্যায় কাজটা করেছেন, তদন্ত করেন, যাচাই বাছাই করেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের পক্ষে যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে গত বছর, উপদেষ্টাদেরকে হেয় করা, ছোট করা, তাদেরকে বিব্রত করার চেষ্টা চলতেছে। আপনি সিরিয়াস ক্রিটিসিজম থাকলে করেন, আপনি উপদেষ্টাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ থাকলে সেটা আনেন, এনে আপনি জমা দেন। নেতা হিসাবে তো আপনি এটা করতে পারেন। ধরেন যদি কোনো পার্টিকুলার দলের পার্টিকুলার কোনো নেতার কাছে এভিডেন্স থাকে, দুদকে গিয়ে অফিসিয়ালি জমা দেন। অফিসিয়ালি বিএনপির নেতারা গিয়ে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছেন। আমি চাই এটা সিরিয়াস ইনভেস্টিগেশনের রাস্তায় আসুক, এটা যেন গসিপ না হয়, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য না যায়। আসবো আবারও আপনার কাছে, এটা আমরা কেউ চাই না, চরিত্র হননের রাজনীতি আমরাও দেখতে চাই না। সেই জায়গা থেকে আমি ডক্টর আব্দুল নূর তুষার, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন। এবং আরেকটি কথা, এনসিপি থেকে এটা বলা হচ্ছে যে অভ্যুত্থানের যে শক্তি, যারা অভ্যুত্থানের মুখ, তাদের চরিত্র হননের জন্য, তাদের ক্ষতি, রাজনৈতিক
ভবিষ্যৎকে নষ্ট করার জন্য এটা করা হচ্ছে এবং এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে, এজেন্সির সহযোগিতায় করা হচ্ছে। আপনার মন্তব্য শুনি। চরিত্র যদি ঠিক থাকে সেটাকে আসলে হনন করা যায়, যত চেষ্টাই করা হোক একটা সচ্চরিত্র মানুষের চরিত্র হনন করা খুবই কঠিন। চরিত্র হনন করতে চাইলে কিছুটা সুযোগ দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্যে যদি কেউ চরিত্র হনন করতে চায় তাহলে যে চাইছে সে ধরা পড়ে যাবে। আমি সহজভাবে উদাহরণ দেই। সাধারণত উপদেষ্টাকে মোটরসাইকেলের পেছনে চড়েন না। যখন অভিযোগ উঠলো যে তিনি মোটরসাইকেলের পেছনে চড়েন, তিনি স্বীকার করলেন যে চড়েন এবং নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। উপদেষ্টা হবার পর তো কিছু ডেকোরাম আছে, তাহলে উনি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে মোটরসাইকেলের পেছনে চড়ে যান, মানে চলে যান। তো সেখানে যখন তিনি যান, তার গানম্যান কি পেছনে মোটরসাইকেলে থাকে? কিংবা তাকে যারা নিরাপত্তা দেন তারা কি একাধিক মোটরসাইকেলে তাকে ফলো করেন? বিকেল সন্ধ্যা কিংবা রাতে তার বাড়িতে তাকে খাবার দেওয়ার মতো কেউ থাকে না, কিন্তু তার সঙ্গে যারা থাকেন সেই নিরাপত্তা তো তার সঙ্গে থাকতেই হবে। তাহলে তারাই তো যথেষ্ট তার জন্য খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য অথবা খাবার দিয়ে দেওয়ার জন্য। ফলে এইখানে কিন্তু কিছু যুক্তির ফাঁকফোকর আছে। এবং তিনি কিছুদিন আগে যে উপদেষ্টা এটা বলেছেন, তিনি কিছুদিন আগে সশস্ত্র কিংবা অর্ধ সশস্ত্র অবস্থায় এয়ারপোর্টে গিয়েছিলেন। তার গুলির ম্যাগাজিন আছে, এটা তিনি স্বীকারও করেছেন যে তার আছে। উনি কি নীলা মার্কেটে যাওয়ার সময় নিজের বন্দুক নিজে বহন করেন? বন্দুক সহ যান? এয়ারপোর্টে তো যান, সেটা তো আমরা জেনেছি। তাহলে এই বন্দুক তিনি কোথায় রেখে যান? ওয়েস্টিনে তো বন্দুক নিয়ে ঢোকা নিষেধ, কেননা ওয়েস্টিনে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক হয় এবং ব্যাগ সহ সবকিছু চেক হয়। তখন কি তিনি বন্দুকটা বাইরে রেখে ঢোকেন? তাহলে মানুষ অনেক প্রশ্ন করবে। ফলে তিনি নিজেই চরিত্র হননের সুযোগ দিয়েছেন। এবং তার মধ্যে আরো প্রশ্ন উদিত হয়েছে, যেমন অপু ধরা পড়েছে, অপুর একটা ভিডিও এসেছে, বলা হচ্ছে যেটা চরিত্র হননের চেষ্টা। অপুর স্ত্রীর সঙ্গে কি অপুর যোগাযোগ হয়েছে? অপুকে গিয়ে সবকিছু স্ত্রীকে বলে? অপুর স্ত্রী জানলো কিভাবে যে অপুকে জোর করে ধরে নিয়ে গিয়ে বক্তৃতা দেওয়ানো হচ্ছে কিংবা ভিডিও করা হচ্ছে? অপুকে ওইখান থেকে স্ত্রীকে ফোন করে জানাতে পেরেছে? এত নিশ্চিতভাবে অপুর স্ত্রী বলতে পারে কিভাবে? মানুষ প্রশ্ন করবে। এবং আপনি যেহেতু একজন সাংবাদিক, দীর্ঘদিন ধরে আপনি জার্নালিজমের সাথে যুক্ত, আপনি 21 টিভিতে কাজ করেছেন, আপনি যমুনা টিভিতে কাজ করেছেন, আমি আপনাকে বহু জায়গাতে দেখেছি। আপনি যদি আপনার জার্নালিস্টিক সেন্স অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে এই প্রশ্নগুলো উত্থাপিত করার সুযোগ ওরা নিজেরাই দিচ্ছেন। এটা দেওয়ার পরে যদি কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবেও এই প্রশ্নগুলি তোলে, তাহলে আমি বলবো যে তাদের আচরণের ক্ষেত্রে অনেক সংযত হওয়া দরকার। তিনি ছাত্র ছিলেন 5ই আগস্টের আগে, তিনি তরুণ ছিলেন 5ই আগস্টের আগে, কিন্তু তিনি যে দায়িত্বটাতে বসে আছেন সেই দায়িত্বটি অত্যন্ত গুরুদায়িত্ব এবং সেই গুরুদায়িত্বের প্রতি তাকে তো মর্যাদা করতে হবে। এখন বিভিন্ন জায়গাতে আরো চরিত্র হননের চেষ্টা, যেমন আপনি একটা বলেছেন যে সচিব, পুরনো সচিব কিংবা সরকারি কর্মকর্তাদের একটা অফিসার্স ক্লাবে বসে একটা কোনো সভার মধ্যে একজন বলেছেন 8 জন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে প্রমাণ আছে। এখন এই যে বৃহৎ অভিযোগটি উঠল, উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবার কথা ছিল একদম শুরুতে। এখনো পর্যন্ত উপদেষ্টারা কি তাদের সম্পদের হিসাব দিয়েছেন? দেন নাই কিন্তু। এবং না দিয়েই এই সুযোগটা তারা তৈরি করেছেন। এখন যদি কেউ দাবি করে যে তাদের কাছে প্রমাণ আছে, এত কোটি টাকা এত এত হয়েছে, তো না, ধরেন পুরোটা মিথ্যা, কিন্তু এই সুযোগটা তো উত্থাপনই করা যেত না যদি তারা এই গত 11 মাসে নিজেদের হিসাবটা দিয়ে দিতেন, কিংবা গত 12 মাসে তাদের হিসাবটা দিয়ে দিলে কিন্তু আজকে এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকতো না। এবং যখন প্রতিবাদ হলো, প্রতিবাদ করলেন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি একটি চিঠি দিলেন যে এইসব এভিডেন্স থাকলে তো তাকে যথাযথ আইনি কর্তৃপক্ষের কাছে তো এভিডেন্সটা দেওয়া উচিত। যিনি অভিযোগ তুলেছেন তার অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত মানহানিকর একটা বক্তব্য। আমি তো মনে করি তাকেই জিজ্ঞাসাবাদ করা দরকার কাস্টডিতে নিয়ে অথবা দুদকের মাধ্যমে, এবং সকল প্রমাণ তাকে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া উচিত। সত্যিই যদি এরকম বৃহৎ দুর্নীতি হয়ে থাকে তাহলে এটা জানার অধিকার তো সমস্ত নাগরিকের আছে। তিনি পকেটে নিয়ে এটা বসে থাকবেন আর অফিসার্স ক্লাবে গিয়ে মানুষজনের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, এটা তো অত্যন্ত অন্যায়। কেননা যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তারা তো সম্মানিত ব্যক্তি। আমি হ্যাঁ, এটা এই যে একদম রাইট, আসবো আপনার কাছে। আমরা আসলে যে চরিত্র হননটা হচ্ছে সেই জায়গা থেকে নিজেরাই যদি একটু বুঝতে চাই, একটি প্রশ্ন তো, অনেকগুলো প্রশ্ন যেমন এসে আব্দুল নূর তুষার এখানে বললেন, একটি প্রশ্ন সবার মাঝে এসে যে এনসিপি এত ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে কেন অপুর স্ত্রীকে এনে এই প্রেস কনফারেন্সটা করালেন। এবং অপুর স্ত্রী কিন্তু এটা বলেছেন যে আমি বলতে চেয়েছি আমি পারি নাই, এখন আমাকে এনসিপি এনে এখানে বসিয়েছে। এটা আপনি একটু আমাকে ব্যাখ্যা করেন যে আপনি কিভাবে দেখছেন। এটা পিওর গসিপ আইটেম আমার কাছে মনে হয়েছে আর কি। মানে এটা ভগ ম্যাগাজিনের জন্য ঠিক আছে, বাট টক শোতে তো সিরিয়াস কনভারসেশনে এটা ঠিক নাই।
যেটা হচ্ছে যে একজন উপদেষ্টার বিরুদ্ধে যদি কোনো সিরিয়াস এলিগেশন থাকে, অভিযোগ থাকে, জাস্ট গেট ইট ইনভেস্টিগেটেড। ইংল্যান্ডে হলে কি হইতো, এখন এই সিচুয়েশনটাতে প্রাইম মিনিস্টারের ক্যাবিনেট অফিসকে বলে দিতেন এই বিষয়টাকে পার্লামেন্টে রেফার করে দেওয়ার জন্য, অম্বার্সম্যানকে রেফার করে দেওয়ার জন্য। ক্যাবিনেট অফিসের নিজস্ব একটা, এই ক্যাবিনেট মেম্বাররা শৃঙ্খলা বিরোধী কাজ করছেন কিনা তাদের একটা টিম আছে। আমি জানি না যে বাংলাদেশের ক্যাবিনেট অফিস এত সফিস্টিকেশন মেনটেন করে কিনা। যখনই কোনো ক্যাবিনেটের মেম্বারদের ব্যাপারে কোনো প্রশ্ন আসবে, সেটা ইমিডিয়েটলি চিফ অফ এক্সিকিউটিভ যিনি থাকেন, প্রধান উপদেষ্টা, তাকে ওইটা কমিটিকে রেফার করে দেওয়া বেটার। এখন আমাদের এই সিচুয়েশনগুলোতে আমরা বোধ করছি ইমিডিয়েটলি কয়েকটা কাজ করা দরকার। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই যে দাবিগুলো আসছে, অভিযোগগুলো আসছে, সেগুলো কোনো একটা বডিকে রেফার করা দরকার যে এটা আসছে, এটা আপনারা খতিয়ে দেখেন। দ্বিতীয়ত হচ্ছে যারা দাবি করছেন এই অভিযোগগুলো আছে, তাদেরকে ডেকে তলব করা দরকার। কারণ আপনার কাছে এভিডেন্স আছে কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কোনো অভিযোগ করছেন না, কিন্তু প্রেসে কথা বলছেন। এইটা হলো অ্যাক্ট অফ ডিফামেশন, সিরিয়াস অফেন্স এটা যে কোনো রাষ্ট্রের আইনে, এটা আপনি করতে পারেন না। তো সেইখানে, এবং সেটা করছেন আমলাদের মধ্যে, এবং আপনি আমলাদেরকে রাজনীতিকরণ করা, উপদেষ্টাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা, ইটস এ সিরিয়াস সেডিশিয়াস অ্যাক্ট। এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ের মামলা। অতএব সেই জায়গাতে এই কাজগুলোকে কোনোভাবে হালকা করে নেওয়ার দরকার, সুযোগ নাই। যেটা দরকার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসকে আমরা অনুরোধ করব বিষয়টাকে আপনারা সিরিয়াসলি দেখেন। এবং এখন এই সময়টা লিডিং আপ টু ইলেকশন যেটা হবে, কারণ হচ্ছে এখন দলে দলে ভোটের রাজনীতি আছে। আসিফ হয়তো এনসিপিতে জয়েন করবে, হয়তো করবে না। সে হয়তো কম্পিটিশন করলে বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে না। আসলে আমরা একটু আলাপ করতে চাই, এই জন্য আপনি যদিও বললেন যে বিষয়টা খুবই হালকা ব্যাপার, গসিপ আইটেম আপনি মনে করছেন, আমি মনে করছি না গসিপ আইটেম for some reason, because it's a serious allegation, right? এবং আমাদের এটা আসলেই বোঝা দরকার যে এই ধরনের এলিগেশন যখন আসে, এবং এই এলিগেশনের পরে আমরা দ্রুতই দেখলাম যে এলিগেশনটা করলো তার স্ত্রীকে সামনে আনানো হলো, এবং তার স্ত্রী এসে সেই প্রেস কনফারেন্সে আবার বলছে তিনি চিন্তিত যে এখন তার হাজবেন্ডকে কি করানো হবে, তার কি শাস্তি দেয়া হবে, তার জেল জরিমানা হবে না কি হবে। তার মানে হচ্ছে সে নিজেই শঙ্কিত, সে নিজেই শঙ্কিত। এই যে 10 কোটি টাকা লেনদেনের আলাপ আসছে, মামলা করলো না কেন এই লোকটা? দুদকে কমপ্লেন করলো, প্রসেসটা কি? ধরেন একটা অফেন্স হয়েছে, 10 কোটি টাকার একটা লেনদেন একটা অ্যাডভাইজার করছে, এইটার ক্রিমিনাল প্রসেসটা কি? একটা ফৌজদারি অপরাধ হয়েছে না এখানে? এইটা রাষ্ট্র আকারে ডিল করার পদ্ধতি কি? দুইটা পদ্ধতি, যিনি ভুক্তভোগী তিনি মামলা করবেন, অথবা যিনি ভুক্তভোগী না কিন্তু এটার দুর্নীতি সম্পর্কে ওয়াকিবহাল, উনি দুদকে এটা বলবেন, গিয়ে জানাবেন, তথ্য উপাত্ত ওখানে দেবেন। প্রসেসটা কি? জামাইকে আনা, বউকে আনা, এটা হলো গসিপ এলিমেন্ট। আমরা চাচ্ছি এটা ফৌজদারি জিনিসকে ফৌজদারি কায়দায় ডিল করা দরকার। আচ্ছা, গসিপ এলিমেন্টকে এটা আমরা শুনবো, কারণ হচ্ছে যে আমরা আমাদের গণঅভ্যুত্থানের পরে যে দলটি দাবি করছে গণঅভ্যুত্থানের শক্তি, সেই দলটি যখন আয়োজন করে তখন এটা আসলে গসিপ আইটেম, তারা এটা উপহার দিচ্ছে কিনা সেই বিষয়টা শুনবো। তার আগে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আব্দুল তুষার, এবার আপনার কাছে আসে, আপনি গসিপটা আসলে জন্ম দিল কে? যেহেতু গসিপ আইটেম বলছেন এখানে, এই গসিপটা জন্ম হয়েছে কিন্তু আরো আগে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কোনো একজন বড় ভাইয়ের কথা বলে একজন গাড়ির কাজ নামিয়ে 7,80,000 টাকা নিচ্ছিল এবং বলছিল যে বড় ভাই কি যেন তাকে বলে দিয়েছে। তারপর আমরা দেখলাম যে আওয়ামী লীগের পতিত সাংসদ শাম্মী হকের বাড়িতে তার স্বামীর কাছ থেকে আবারও এরকম কোনো একজন বড় ভাইয়ের কথা বলে তারা টাকা তুলছে। এবং তারপরে আমরা দেখলাম যে যিনি ধৃত হয়েছেন তিনি নাকি তার কোন এক বন্ধুর কাছে আটকে গেলে এই ভিডিও রিলিজ করতে বলে দিয়ে তিনি ভিডিও করে রেখে গিয়েছিলেন, যেটা তার বন্ধু রিলিজ করে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এত ভালো সম্পর্ক, কিন্তু ভিডিওটা স্ত্রীর কাছে রেখে যায় নাই, রেখেছে তার কোনো একজন বেনামি বন্ধুর কাছে, এবং সেই বন্ধুর পরিচয় গোপনই রয়ে গিয়েছে। কোন বন্ধু এটা রিলিজ করলেন আমরা এখনো জানি না। স্ত্রী এসে বললেন যে এতিম, আর স্বামী বলেছেন মা বাপ ফোন ধরে না, কবরে মনে হয় ফোন আছে, ফলে একজন কবরে ফোন করেন, আরেকজন বলেছেন যে কবরে ফোন ধরে না, কবরে আছেন তারা, কি করে ফোন ধরবেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে স্বামীকে বাঁচাতে এসে তিনি মূলত সাফাই দিয়েছেন তরুণ উপদেষ্টার পক্ষে। তিনি বলার চেষ্টা করেছেন যে সবকিছু হচ্ছে চরিত্র হননের প্রচেষ্টা, কিন্তু আত্মপক্ষ সমর্থন করা উচিত ছিল হয় উপদেষ্টার নিজের, অথবা এনসিপির সংবাদ সম্মেলন ডেকে যৌক্তিকভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তাদের উপদেষ্টা, একজন বা একাধিক উপদেষ্টার চরিত্র হননের চেষ্টা কে বা কারা চালাচ্ছেন। এনসিপি আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিরক্ষায় গোপালগঞ্জ থেকে বের হয়ে গেল, কারণ তাদের উপরে অত্যন্ত
কঠিন হামলা হয়েছিল। আবার এনসিপির নেতা বলছেন তিনি সামরিক বাহিনীর একটি বিশেষ অফিসের ইট খুলে নেবেন। এই যে পরস্পর বিরোধী আচরণ, এইভাবে গসিপ জন্ম নেয়। কোন একটি দলের নির্দিষ্ট বক্তৃতার ডেকোরাম থাকা উচিত। তারা কার বিরুদ্ধে কথা বলবেন, কাকে আক্রমণ করবেন এবং সেই আক্রমণাত্মক বক্তব্যের রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে, এই হিসাব কিতাব তাদেরকে করতে পারতে হবে। যারা কিনা দেশ চালানোর দায়িত্ব নিতে চাইছেন, তারা যদি দায়িত্ব জ্ঞানহীন বক্তৃতা দিতে থাকেন, আপনি চিন্তা করে দেখেন যে হয়তো আপনি কোন একটি দেশের বৃহৎ নেতার বিরুদ্ধে এরকম একটা বক্তৃতা দিলেন, পররাষ্ট্রনীতি টানাটানি শুরু হবে। তারা বিশেষ বিশেষ দূতাবাসে গমন করছেন। এক দূতাবাসকে বলছেন যে সেই দূতাবাসে ঢুকলে আমরা গোলাম হয়ে যাই, আরেক দূতাবাসে ঢুকলে আমরা ভিআইপি হয়ে যাই। দূতাবাসে গমনের যে প্রক্রিয়া, এটাও কিন্তু এই গসিপ জন্ম দেওয়ার একটি বিষয়। এবং আপনি যখন বলবেন দিল্লি না ঢাকা, অবশ্যই ঢাকা, পিন্ডি না ঢাকা, অবশ্যই ঢাকা, কিন্তু ঢাকা না ডিসি, ডিসি ডিসি, এটা তো আমরা মানতে রাজি না। নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন কি অত্যন্ত পবিত্র শহর যে সেইখানকার দূতাবাসে, সেই সব রাষ্ট্রের দূতাবাসে গেলে পরে সওয়াব হয়? আচ্ছা, কিন্তু ওইখানে গিয়ে কি আলাপ হয় আপনি আমাকে বলেন। এই যে একটু আগে ফুয়াদ বলছিলেন যে কোথায় কোথায় কি কি আলাপ হয়, এগুলোর তো অনেক ভিডিও আছে, অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা প্রকাশ্যে একটি দূতাবাসে যাতায়াত করছেন, তারা প্রকাশ্যে বলেন না কেন যে ওইখানে কি হয়? আমরা দেখলাম সরকারের একজন উপদেষ্টা বিদেশে গেলেন, ফিরে এসে বললেন চুক্তি করেছে, কিন্তু কি চুক্তি করেছে সেটা বলা যাবে না, আমরা এনডিএ সাইন করেছি। এখন তারা দূতাবাসে গিয়ে যে আলাপগুলি করছেন, শুধু আমি এনসিপি কে বলবো না, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও গিয়েছেন, কি আলাপ করছেন এটাও কি এনডিএ সাইন করে এসেছেন? বাইরে জনগণকে জানানো যাচ্ছে না ওরা কি আলাপ করতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনৈতিক অ্যাডভাইস কি বিদেশিরা দিবেন? যদি তাই দিবেন, তাহলে তো বিদেশিরা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি জিতবেন তিনি আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা তো এই ধরনের প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলাম সবসময়। জুলাইয়ের আন্দোলন তো এটাই বলেছিল যে বিদেশি প্রভুত্ব, বিদেশি সাংস্কৃতিক প্রভুত্ব, বিদেশি রাজনৈতিক প্রভুত্ব, বিদেশি অর্থনৈতিক প্রভুত্ব সবকিছুকে অস্বীকার করে আমরা সম্মানজনক সম্পর্কে সকল রাষ্ট্রের সঙ্গে আমরা ডিল করব এবং আমরা কখনোই আমাদের জাতীয় স্বার্থের উপরে কাউকে আলোচনা কিংবা পরামর্শ দেওয়ার রাইট দিব না। রাইট। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আমরা তো শুরুতেও বলছিলাম যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, কিন্তু আমরা ঠিক একই জায়গাতেই রয়ে গেছি, চরিত্র হননের রাজনীতি আমরা দেখছি। যখন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পর কিন্তু একটা ক্লারিটি রেখে তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা আমরা দেখলাম না। এটা আসলে এনসিপি কেন বললো? যেহেতু এনসিপি সবসময় দাবি করে এনসিপির প্রতিনিধি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া না, সেই প্রশ্নটা রয়েই যাচ্ছে। এনসিপিও তারপরও ডিফেন্ড করতে সামনে আসলো এবং আমরা দেখলাম যে সাথে ইশরাক হোসেনকে জড়ানো হলো। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও আমরা দেখলাম। তো এরকম আসলে নিজেদের বিরুদ্ধে কোনো যখন তকমা আসে বা অভিযোগ আসে, তখন সেটা কেন আসছে সেই অনুসন্ধানটা, সেই বিশ্লেষণটা না করে কেন অপরের উপর ঝাঁপিয়ে পড়ার এই প্রবণতা, এর মধ্যে দিয়ে কি আসলে নিজেকে কালিমামুক্ত রাখা যায় কিনা? এটা আমার মনে হয় যে আমাদের রাজনীতির মানে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা থেকে আমরা উঠে আসতে পারিনি আর কি। যেভাবে ধরেন বিএনপি চেয়ারপারসনের পিএস ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিল, ঠিক একইভাবে এনসিপিও আসিফ মাহমুদের ব্যাপারে যে পজিশন নিচ্ছে, এবং এইটা টোটাল কালচারের মধ্যে এটা নাই। একটা জিনিস ভুল করলে দল যে ভুল স্বীকার করে ফেলা, ইয়াস, এইটা তার এখতিয়ার বহির্ভূত কাজ, তার বলা ঠিক হয় নাই, এবং এটার ব্যাপারে আপনি অ্যাকশন নিয়ে নেন যে, এবং এই অ্যাকশনটাকে আপনি পাবলিক করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কালচারকে আপনি গত বছর গণ অভ্যুত্থান হয়েছে বলে আপনি সবকিছু এখন মনে হয়েছে যে গত বছরে আমরা সবাই জমজম কূপের পানি দিয়ে একদম পুত পবিত্র হয়ে গেছি, ফেরেশতা হয়ে গেছি, ব্যাপারটা তো এরকম না। তো সেইখানে আমরা বোধ করছি যে এইটা একটা লম্বা প্রসেস, আলাপ তর্কটা চলা দরকার। প্রত্যেকটা দল ইন্ট্রোস্পেক্টিভলি মানে ভিতর থেকে ক্রিটিক্যাল পর্যালোচনাগুলো আনা দরকার। যেহেতু আমরা সংস্কারের কথা বলছি এবং সংস্কারের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, কিন্তু চরিত্র দেখাচ্ছি পুরাতন আমলের চরিত্র। অতএব সেই জায়গাতে এইটা একটা কালেকটিভ খাইসলত পরিবর্তনের সংস্কৃতি তৈরি করা দরকার আর কি আমাদের। সেই কালেকটিভ স্বভাব পরিবর্তনের যে রাজনীতি, সেটা তো আমরা দেখছি না, উল্টো দেখছি যারা কিনা গার্জিয়ান ইন আ সেন্স, যারা সিনিয়র, যারা একটু গাইড করতে পারে, তারাও তাদেরকে প্রোটেক্ট করছে। যখনই কোনো অভিযোগ আসছে আমরা শুনছি এটা ভারতীয় বয়ান বা এটা গণঅভ্যুত্থানের শক্তিকে ম্লান করার জন্য করা হচ্ছে, কিন্তু আমরা এমনটা শুনছি না যে তাদের
কে নিয়ে একটা বৈঠক করা, তাদের বোঝানো, আমরা কথা বলবো, আমরা জানার চেষ্টা করব, ইমিডিয়েটলি আমরা এইরকম বক্তৃতা শুনি বা কথা শুনি যে এটা ভারতের বয়ান সামনে আসছে। গণ অভ্যুত্থানের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তার অর্থ তো এই না যে তার কখনো পদস্খলন হবে না, হতেই পারে, মানুষ তো ফেরেশতা না। সেই আলোচনার জায়গাটা দেখি না, সেটা কেন দেখি না, কেন আপনার তাকে রক্ষা করতেই হবে, আসলে এভাবে রক্ষা করা যায় কিনা, সেই প্রশ্নটা আমি রাখছি আপনার কাছে। আমি পরে আপনার কাছ থেকে উত্তরটা জেনে নিতে পারি। আমি এবার একটু আসি আব্দুল নূর তুষার আপনার কাছে। আমরা দেখছি যে এর আগে 15 বছরে বা প্রায় 16 বছরে রাজনীতি যে জায়গায় চলে গেছে, যেখানে আমরা দেখেছি যে গুম খুন হয়েছে, মানুষ একেবারেই কোনো কথা বলতে পারেনি, নীরব থেকেছে। এখন যখন সামান্য একটি অপরাধ হয় তখন একদম ঝাঁপিয়ে পড়ে তাকে যে কেউ হোক না কেন, সেটা বিএনপির কোনো অপরাধ হোক বা অন্যান্য দলের এনসিপির কারো অপরাধ হোক, ঝাঁপিয়ে পড়ে তাদের বিরুদ্ধে কথা বলার একটা স্বাধীনতা আমি এনজয় করতে দেখছি, সবাইকে খুবই দেখছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা কি আসলে দায়িত্বশীল বক্তব্য কি সবসময় পাই কিনা? দায়িত্বশীল বক্তব্য আমরা সবসময় পাই না, সবার কাছ থেকেও পাই না। কেননা বক্তব্য প্রদান করার বিষয়টিও কিন্তু প্রশিক্ষণের বিষয় এবং শেখার বিষয় আছে। সারা পৃথিবীতেই ভালো বক্তা আছেন, খারাপ বক্তা আছেন। এমনকি আমেরিকাতে যখন নির্বাচন হয় কিংবা ব্রিটেনে আপনি দেখবেন যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে কেউ কেউ ভালো বক্তা থাকেন, কেউ কেউ একদমই ভালো বক্তৃতা দিতে পারেন না। বক্তৃতা দেওয়া আসলে একটা শিল্প এবং রাজনীতিবিদরা বক্তৃতা দেওয়া শেখেন এবং তারা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন মানুষের ভাষায়, ফলে তাদের কথা মানুষ খুব দ্রুত গ্রহণ করে, মানুষ বুঝতে পারে। আমি লক্ষ্য করেছি যে যারা এইখানে এই নতুন যে বন্দোবস্ত কথা বলেছেন অথবা পুরনো যারা ব্যক্তি ছিলেন, একদিনে তো আর এই জায়গাতে আসে নাই জিনিসটা। আমাদের রাজনীতিতে রাজনীতিবিদদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি ধ্বংস করে দেওয়ার জন্য একাধিক ফ্যাক্টর কাজ করেছে। একটি হচ্ছে আর্থিক লোভ। যখনই যে ক্ষমতায় গিয়েছেন তারা দেখেছেন ক্ষমতায় গেলে অনেক ধনী হওয়া যায়, অনেক ক্ষমতাবান হওয়া যায়, অনেক কিছু করা যায় যেটা ক্ষমতায় না থাকলে হয় না। এবং তারা যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছেন, ফলে পেশাগত শত্রুতা থেকে এটা ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত হয়েছে। আগে এক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের সঙ্গে আরেক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হতো, বন্ধুত্ব হতো, বিয়ে হতো, অনেক কিছু হতো। কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীত নিকট অতীতে এগুলি বন্ধ হয়ে গিয়েছে। তারা একজন ক্ষমতায় থাকলে আরেকজন জেলে থাকেন এবং জেলে থাকলে তাদেরকে আগের মতো রাজবন্দির মর্যাদাও দেয় না। কি ধরনের মামলা দেয়? বাসন চুরির মামলা, ঘড়ি চুরির মামলা, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, তিনি নাকি বাসে আগুন দিতে গিয়েছেন, যেটা ওনার শারীরিক সেই শক্তিই নাই, উনি বাসে আগুন দিবেন কোত্থেকে? হ্যাঁ, জাফরুল্লাহ চৌধুরীর নামে একটা মামলা আছে, চামচ চুরির মামলা, এবং এটা কিন্তু আজকের সংস্কৃতি না। শেখ মুজিবুর রহমানের নামেও এই কাপ চুরির মামলা হয়েছিল, সাবের হোসেন চৌধুরীর নামে ফেরি থেকে তৈজসপত্র চুরির মামলা হয়েছিল। এই যে সংস্কৃতি, কুৎসিত অভদ্র সংস্কৃতি, সেটা বাড়তে বাড়তে এমন একটি জায়গায় এসে এখন পৌঁছেছে যেটি ক্যান্সারে পরিণত হয়েছে। আপনি যদি দীর্ঘদিন এই চর্চা চলতে দেন তাহলে প্রতিনিয়ত এই চর্চা বাড়তে থাকবে, কমবে না। আপনি ইন্টারনেটে যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে দেখবেন যে আগের গানটা যত হাস্যকর হয় তারপরের গানটা আরো হাস্যকর হয়। হিরো আলমকে দেখলে আপনারা বুঝবেন, কারণ না হলে বিক্রি হবে না। ঠিক একইভাবে রাজনীতি ধীরে ধীরে ক্ষীয়মান হয়েছে, ক্ষয় হয়ে গেছে। এবং আপনি যে বললেন মুরব্বীদের কি কোনো ভূমিকা নাই, মুরব্বীদের জায়গাই দেয় নাই। নতুন বন্দোবস্তের মধ্যে মুরব্বীদের জায়গা নাই, কারণ তারা বলেছে অতীতের সবকিছু ছুঁড়ে ফেলে দেব, সকলেই বৃদ্ধ, সকলেই মানে ভালো না, ভালো শুধু দু একজন লোক যারা তাদের কথায় মাথা নাড়েন, যারা বলেন এরাই আমার নিয়োগকর্তা, যারা বলেন এরাই ডিজাইনার, যারা বলেন যে এরা যা বলবে সেভাবেই সবকিছু চলবে, যারা তাদের কথায় ওঠেন তাদের কথায় বসেন। এনসিপি কি কারণে এই উপদেশটাকে প্রোটেক্ট করতে গেল কিংবা উপদেশটাকে ডিফেন্ড করতে গেল? যেখানে তারা বলেছে যে এই সরকারের মধ্যে তাদের নিজেদের কোনো লোক নাই। তাহলে যদি নিজেদের লোক নাই থাকে, এই একই এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ একজন উপদেষ্টাকে বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে তাকে চলে যেতে হবে, তিনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে ডিফেন্ড করে নাই। আর আরেকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তারা ধরা পড়া চাঁদাবাজের স্ত্রীকে জোগাড় করে নিয়ে এসেছেন প্রমাণ করার জন্য যে বউ জানে স্বামী ভালো। এইটা তো আসলে ঠিক না। আমরা একটু এবং এইখানে তারা নিজেদের মধ্যে যে সম্পৃক্ততা সেটাকে প্রমাণ করেছেন। এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে বলেছেন উনি ওয়েস্টিনে যান, উনি কি ওয়েস্টিনে গিয়ে একা একা ওই বসে থাকেন? এই ছবি খোঁজেন তাহলে দেখবেন উনি একা ওইখানে বসে থাকেন না, নিশ্চয়ই উনি একা গিয়ে বসে থাকেন না। নীলা মার্কেটে নিশ্চয়ই উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না। তার সঙ্গে কারা থাকে, তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে। ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে। আপনি
টকশোতে প্রশ্ন না হোক, সব জায়গা বন্ধ করে দেন। ফেসবুকে আসলে 300 কোটি চায়ের টাকা, দোকানে হলেও প্রশ্নটা সামনে 300 কোটি আসবে। টাকা জরিমানা করবেন জুকারবার্গকে। জুকারবার্গ তো ফতুর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কারণ 300 কোটি ফ্রান্স টাকা থেকে জুকারবার্গের কাছে কিছু না। না না, কিন্তু কত শত 300 কোটি টাকা ফেসবুকে যা কতবার লেখা হয়, মামলা আসবে? কত শত কোটি টাকা। তো এই যে 300 কোটি টাকার মামলা জুকারবার্গকে করে দিবেন, এই সব বলতে পারছেন, মানুষ তো প্রশ্ন করবে। আপনি সব বন্ধ করে দিলেও মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে, কেননা আচ্ছা। মানুষ তো আর নির্বোধ না। মানুষ নিশ্চয়ই নির্বোধ না। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আমি এর আগে বলেছিলাম যে ঢালাওভাবে প্রোটেক্ট করার যে একটা প্রবণতা, উত্তর সেটা দিচ্ছি কেন, আপনাকে। সেই জিনিসটা আপনি শুনতে চাই। দেখেন, এরপরে আমি দুইটাই আছে। একটা বিষয় হচ্ছে ফ্যাক্টসকে অ্যাড্রেস না করা, এটা আমাদের রাষ্ট্র আকারই এই খাসলতটা আছে। কোনো বিষয় রাষ্ট্র অ্যাড্রেস করে না। দেখবেন, আপনি দেখবেন এর আগে আপনাদের এখানে বলেছি যে তথ্য আপা নামে একটা প্রকল্প আছে। বাংলাদেশে গ্রামীণ মহিলারা সরকারের দুইটা অফিসারকে চেনে, একটা হচ্ছে স্বাস্থ্য আপা আর একটা হলো তথ্য আপা। স্বাস্থ্য আপা কি কাজ করে? এই যে পরিবার পরিকল্পনা, প্রসূতি মায়ের সেবা, বাচ্চাদের ডাক্তার দেখানো, এগুলো সেগুলো, অ্যান্টিন্যাটাল, প্রিন্যাটাল, এই যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো তারা ডিল করে। তথ্য আপারা কি করে? তথ্য আপারা করে হচ্ছে আপনার রাষ্ট্র একটু ছোট করতে হবে। দুস্থ গরিব বিধবা মহিলাদেরকে যে সেবাগুলো দেয়, এই সেবাগুলোকে অনলাইনে অ্যাক্সেস করে দেয় সে। তা আপনি কি উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করতে হবে, তার বাসায় ইন্টারনেটও নাই, স্মার্টফোনও নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ সে কাজ, ফোন এটা দেয়, আমরা জানি, ফোন হ্যাঁ। দিলে পরে এই তথ্য আপারা ল্যাপটপ নিয়ে বাড়িতে চলে যায়। উঠানে গিয়ে এই 30 কেজি চাল, এক বান টিন, কয়েক জোড়া মুরগি, হাঁসের আবেদন তারা করে দেয়। এই তথ্য আপারা গত প্রায় 70-75 দিন ধরে আন্দোলন করতেছে প্রেস ক্লাবের সামনে। উপদেষ্টা সচিবরা ডেকে নিয়ে ওয়াদা দিয়েছে, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের প্রজেক্ট আমরা এক্সটেন্ড করব এবং পরিকল্পনা মিনিস্ট্রিতে পাঠাবো যেন এইটা তারা পার্মানেন্ট করার জন্য সুপারিশ করেন। রিসেন্টলি যখন আবার প্রথম আলো সাংবাদিক জিজ্ঞেস করেছে, তখন তারা অস্বীকার করেছে, না এরকম কোনো ওয়াদা আমরা দেইনি। এখন বলছে আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যেতে হবে, বেতন বন্ধ করে দিয়েছে। রিমেম্বার, ঘোষণাপত্রের দাবি যখন দাবির প্রেক্ষিতে যখন প্রতিশ্রুতি আসলো যে সরকার ঘোষণাপত্র দেবে 15 দিনে, 15 কার্য দিবসের মধ্যে, তখন কিন্তু আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথাও শুনেছিলাম। এক্স্যাক্টলি। এবং সেটা পরবর্তীতে শুনলাম যে হবে না। তাহলে দেখেন যে রাষ্ট্রের এই যে এক্সাম্পলের পর যদি এক্সাম্পল দেখি, যে রাষ্ট্র লিখিত ওয়াদা দিয়েও তথ্য আপাদেরকে পার্মানেন্ট করছে না। উপদেষ্টা সচিবরা ওয়াদা দিয়ে আবার এক সপ্তাহের ভিতরে সাংবাদিকদেরকে অস্বীকার করছে না, আমরা আচ্ছা, এরকম কোনো আমরা ওয়াদা একটু দিইনি। ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমাদের এইভাবে রাষ্ট্র কোনো কিছু শুনছে না। সময় আবার একেবারে প্রোপাগান্ডা আছে। কক্সবাজার ইস্যু দেখেন, রাইট। পিটার সেই হাউস জায়গা দেশে থেকে নাই। নির্বাচনের এটা কথা বলতে চাই। নির্বাচনের সংশয় আছে এবং নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। আমরা আগামী নির্বাচন নিয়ে কথা বলছি। নির্বাচন কেমন হবে, নির্বাচন হবে কিনা সেই বিষয়ে আপনাদের মন্তব্য শুনবো, কিন্তু তার আগে একটু বুঝে নিতে চাই যে এখন যেমন অনেকেই বলছেন, আমরা শুনছি যে সিভিল সোসাইটি মেম্বার্সদের মধ্যে কেউ কেউ বলেন যে আওয়ামী লীগের ভোটার্সরা কাকে ভোট দেবে, তাদের দলকে ভোট দেওয়ার সুযোগটা রাখা উচিত ছিল, মিনিং ব্যালটে নৌকা থাকা উচিত ছিল। আপনার মন্তব্য শুনি। আওয়ামী লীগের ভোটাররা তো সেই রকম সুসংগঠিত ভোটার না, এবং বিগত বেশ কিছু নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররাই ভোট দিতে যায় নাই। যদি যেত তাহলে তো আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত যে পার্সেন্টেজ অফ ভোট সেটা পেত। আওয়ামী লীগ যে মেয়র দাঁড় করিয়েছে, সেই মেয়র ইলেকশনে ভোটের যে সংখ্যা অত্যন্ত কম। তারপরে বিভিন্ন জায়গাতে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে তো ভোটার টার্ন আউট অনেক কম ছিল। তো সেই হিসেবে বলা যায় যে আওয়ামী লীগের ভোটাররাও আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, কেননা ভোটাররা ভোট দিতে চায়। সে যদি জানে যে তার ওই নৌকার মধ্যে ভোট দিলে অথবা না দিলে কিছুই আসা যায় না। এবার তো পরিস্থিতি তা না, এবার তো ভোট দিলে এবার তো দাবি পরিস্থিতি আসবে। আরো খারাপ, কেননা এবার তো এলাকাতে লোকজন তাদেরকে চিনে। এখন গত 2 নির্বাচনে যারা ভোট দেয় নাই তারা এখন হঠাৎ ভোট দিতে বেরোয় আসলে তখনই কিন্তু আরেকটি জটিলতা দেখা দিবে। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ নিজেই এই আগামী নির্বাচনে অংশ নিতে চায় না। যদি চাইতো তাহলে তাদের আচরণ, তাদের রাজনৈতিক পরিকল্পনা, তাদের অন্যান্য কাজকর্ম ভিন্ন হতো। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যে আচরণ করার যে দক্ষতা সেটা বহু আগে হারিয়ে ফেলেছে। কারণ আওয়ামী লীগের যারা নেতা নেত্রী বা অন্য যারা আছেন তারা এক ব্যক্তির দিকে তাকিয়ে থাকতেন, একটা ভোট পেলেই তো তারা এমপি, কারণ উনি পছন্দ করেন মানে আপনি সব পেয়েছেন। তো এইরকম একটি অবস্থায় যেহেতু তারা চলে গিয়েছিল, তারা তাদের রাজনীতি বিসর্জন দিয়ে ব্যক্তিত্ব শুনে ব্যস্ত হয়েছিল। ব্যক্তি খুশি হলেই তার সবকিছু ঠিক আছে। ফলে অযোগ্য, এলাকাতে যাদের কোনো সমর্থন নাই, দুর্নীতিগ্রস্ত, আচার আচরণ নিয়ে নানান ধরনের সমস্যা, চরিত্র হনন হবে কোথায়, আগে থেকেই হনিত চরিত্র, এরকম লোকজন তাদের দলের মধ্যে ছিল। আজকে যে ওয়েস্টার্ন নিয়ে কথা হচ্ছে, আমরা কি পাপিয়ার কথা ভুলে গিয়েছি? আমরা কি সুইমিং পুলে পাপিয়া কি করতো আমরা কি মনে নাই আমাদের? ফলে এইটাই তো আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছিল। ফলে আওয়ামী লীগ সেইখান থেকে বের হয়ে এসে আগামী ইলেকশন যদি করতেও চাইতো,
তাদের যে রাজনৈতিক পরিকল্পনা, সেই পরিকল্পনার ছিটে ফোটা কি কোথাও আছে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের মতো আচরণ করেছে? একটা রাজনৈতিক দলের মতো আচরণ করলে তখন এই বিষয়টি আসতো। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবে? আওয়ামী লীগের ভোটাররা মূলত সুনাগরিক যদি হয়ে থাকেন, তাহলে তারা বিবেচনা করবেন যে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দিলে দেশের ভালো, এমনকি তার নিজের দলেরও ভালো। এটা যদি তারা চিন্তা করেন, তাহলে তারা বের হয়ে এসে আমার ধারণা যে তারা সঠিক লোককে ভোট দেওয়ার চেষ্টা করবেন। কেননা একজন সঠিক লোক যদি জেতে, তাহলে তিনি কিন্তু ভোটারকে ভোটার ভাববেন, নিজের দল আর অন্যের দল ভাববেন না। এলাকার এমপি কিন্তু সবার এমপি হবেন। ফলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ভোটাররা এইবার ভালো ভোটার খুঁজবে, ভালো প্রার্থী খুঁজবেন, যিনি একজন জনপ্রতিনিধির মতো আচরণ করবেন। নির্বাচনের আগে তিনি থাকবেন দলের, সেটা বিএনপির হোক, এনসিপির, যারই হোক, কিন্তু নির্বাচনের পরে যিনি সবার এমপি হতে পারবেন সেরকম খুঁজবে। কারণ তাদের কাছ থেকে কেবল তারা নিরাপত্তা পাবে, অত্যাচারী এমপির কাছ থেকে তো নিরাপত্তা পাবে না। করে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। এখন ধরেন আপনি ফুটবলার, আপনার ফুটবল খেলা নিষিদ্ধ, আপনি জিমেও যেতে পারবেন না, আপনি ফুটবল ধরতেও পারবেন না। এখন যদি আপনি বলেন যে আপনার ফুটবল খেলাতে আমি নিষিদ্ধ করি না, আপনি তো দল, মানে দল আপনার আছে কিন্তু ফুটবল ধরতে পারবেন না। আওয়ামী লীগের অবস্থা তো ওই রকম, দল আছে কিন্তু তারা ফুটবল খেলা নিষেধ, মানে তাদের রাজনীতি করা নিষেধ। আমি আসবো এটা এক আপনার কাছে। অর্থে প্যারালাইজড আইসিইউতে থাকা মানুষের মতো, যে আপনি বেঁচে আছেন কিন্তু আপনি আসলে কিছু করতে পারবেন না। কিন্তু আমরা তো শুনছি যে তারা অনেক রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের গেরিলা ট্রেনিং এর কথাও আমরা শুনেছি, সেখান থেকে আমরা গ্রেফতার করতেও দেখেছি সরকারকে। আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, তাহলে তাদের নির্বাচন বানচাল করে তাদের কোনো লাভ নাই। তারা নির্বাচন বানচাল করতে চাইবে না, কারণ নির্বাচন বানচাল করলে বরং অনির্বাচিত সরকার, এই যে অন্তর্বর্তী সরকার, এরাই তো থেকে যাবেন, অথবা আরেকটা অনির্বাচিত সরকার থাকবে। তাতে করে তো কোনো রাজনৈতিক দলের লাভ হবে না, এমনকি বিএনপিরও লাভ হবে না। প্রকৃত রাজনৈতিক দল কখনোই নির্বাচন বানচাল করতে চায় না, আর যাই করুক, বরং তারা হয়তো নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে অন্য যে বিষয়গুলি বলা হয়েছে, এইগুলি তো আসলে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য নানান গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে সম্পৃক্ত। আমরা যতটুকু দেখেছি তাতে এইগুলি নিয়ে অনেক প্রশ্ন করার জায়গা আছে। আমার মনে হয় যে আজকে এখানে না করে আপনি একটা অনুষ্ঠান করতে পারেন, যেখানে আমরা শুধু এই আওয়ামী লীগের গেরিলা ট্রেনিং এইটা নিয়ে আমরা আলাপ করতে পারি। তবে আমি শুধু এতটুকুই বলবো যে নিউ মার্কেট থেকে একই মডেলের, একই ধরনের, একই বাটওয়ালা চাপাতি উদ্ধার খুবই অদ্ভুত। কারণ নিউ মার্কেটে এগুলাই বিক্রি হয়, এগুলা কিচেন অ্যাপ্লায়েন্সেস চায়না থেকে আসে। আপনি এখন দারাজে যান কিংবা আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান যেখানে বিক্রি হয়, আপনি দেখবেন এই ডিজাইনের জিনিস হরদম বিক্রি হচ্ছে। এইটা দিয়ে অপরাধীরা অপরাধ করে না, কারণ এটার ওজন নাই। আপনি কি মনে করছেন তাহলে যে আওয়ামী লীগ এরকম কোনো ষড়যন্ত্র করছে না? না, আমি সেটা মনে করছি, এটা বলতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে পারবো যে যদি কেউ ষড়যন্ত্রের কথা বলেন, তাহলে অত্যন্ত অকাট্য প্রমাণ সহ এই ষড়যন্ত্রকে উদ্ঘাটিত করে দ্রুত সেটা কোর্টে নিয়ে গিয়ে ষড়যন্ত্রকারীদেরকে বিচারের সম্মুখীন করা দরকার। ষড়যন্ত্র হয়েছে এই কথা বলে আপনি যদি সকলকে গ্রেপ্তার বা অনেককে গ্রেপ্তারের আওতায় না আনতে পারেন, অথবা এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রকাশ্যে আপনি বর্ণনা করতে না পারেন, তাহলে মানুষ প্রশ্ন করবে। ওই একই ব্যাপার, কোনো কিছু গোপনে হলেও সেটা সত্য থাকে না, কারণ গোপনীয়তাই তাকে অসত্য পরিণত করে। যে নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ আছে, আবার অনেকে বলছে এটা 111 এর মতো একটা সরকার হলে হয়তো আওয়ামী লীগের বেনিফিট আছে। না, অন্যরা যারা এটা বলছেন আমি সেটা বিশ্বাস করি না। কারণ আপনি দেখবেন যে জোর করে ক্ষমতা থেকে যেতে পারতো, তারপরও ভুয়া নির্বাচন করেছে। আওয়ামী লীগ নির্বাচন পছন্দ করে, কারণ ওরা এই ফিলিংসটা চায় যে সেটুকু তো করতেই, আপনি দেখেছেন না যে ধর্ষকের সঙ্গে ধর্ষিতাকে বিবাহ করিয়ে দেওয়া হচ্ছে। করিয়ে কেন দেওয়া হচ্ছে? কারণ বিবাহ ইনস্টিটিউশনটার প্রতি সবার খুব শ্রদ্ধা। তো ওই রকম আওয়ামী লীগও নির্বাচনকে ধর্ষণ করেছে, কিন্তু নির্বাচন পছন্দ করেছে, নির্বাচন করেছে। সেটা বোধহয় বাধ্য হয়েই করেছে, যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা আছে। আমি বলতে পারবো না, কারণ আমি তো আওয়ামী লীগের সদস্য ছিলাম না কোনোদিন। আমরা অ্যানালিসিস করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা এই বিষয়টাকে খুব পছন্দ করে, নিজেকে গণতান্ত্রিক প্রমাণ করার জন্য ওই নিজে নিজে সিনেমার মতো নির্বাচন সাজায়, নিজে নিজে সিনেমার মতো বিরোধী দল সাজায়। সেটা বোধহয় বাধ্য হয়ে করেছে। আমি ওয়ান্স এগেইন আমি মনে করি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা অনেক ষড়যন্ত্রের কথা শুনছি, তাহলে আপনার কি মনে হয় যে আমরা সরকার রাইট স্টেপস নিচ্ছে কিনা? যেটা আব্দুল তুষার বলেন সেটাও গুরুত্বপূর্ণ, যে ঢালাওভাবে ষড়যন্ত্র হচ্ছে এরকমটা বলে সবার মধ্যে সংশয় ক্রিয়েট না করে কারা করছে, কেন করছে, তাদের আইডেন্টিফাই করা, সেটা কিন্তু আমরা ওইভাবে দেখছি না। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি করা, নির্বাচন করবার আসলে অধিকার আছে কিনা। গত 16, 17, 18 বছর ধরে আওয়ামী লীগ যা করেছে, এইটা তুষার ভাই কারেক্টলি বলেছে, এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আর নাই। 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হবার পরে
ইউরোপিয়ানরা নাৎসি দ্বারা পরবর্তী নির্বাচন করতে পারবে কিনা, ইটালিতে ফ্যাসিস্টরা নির্বাচন করতে পারবে কিনা, এই আলোচনাটা তারা কেউ করে নাই। বাংলাদেশের গণ অভ্যুত্থানের ট্র্যাজেডি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা যাদের বিরুদ্ধে হয়েছে, যে কারণে দেশের কোটি কোটি মানুষকে রাস্তায় নেমে আসতে হয়েছে প্রতিবাদ করতে, তারা নির্বাচন করতে পারবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কিনা, এইটার আলোচনাতে যত দরদ দেখতে পাচ্ছি আমাদের সুশীল সমাজ, আমাদের এই দিল্লি এবং কলকাতা পন্থী যে গণমাধ্যমগুলো আছে, ইভেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রদূত দূতাবাসগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং আমরাও এই প্রশ্নগুলোর মুখোমুখি হই বিভিন্ন জায়গাতে। তো এইটা হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের একটা বড় ট্র্যাজেডি। এবং একই আলোচনা হচ্ছে জাতীয় পার্টির ব্যাপারে, যদি আওয়ামী লীগ করতে না পারে তাহলে যেন অ্যাটলিস্ট জাতীয় পার্টি করতে পারে, জাতীয় পার্টির মাধ্যমে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসিত হতে পারে। এরশাদের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে 86 সংসদে, এই প্রসেসটাও বিকল্প আকারে আলোচনা হচ্ছে। যেই কারণে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধনকে নিষিদ্ধ করা হয়েছে আপাতত, ঠিক একই কারণগুলো মাত্রা ভেদে জাতীয় পার্টি এবং 14 দলের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এরশাদ ছাড়া কি 14 নির্বাচনের লেজিটিমেসি থাকতো? প্র্যাকটিক্যালি হইতো? রাতের ভোটের নির্বাচন কি জাতীয় পার্টি এবং অন্যান্য দল অংশগ্রহণ না করলে শুধু আওয়ামী লীগকে দিয়ে করা সম্ভব ছিল? ছিল না তো। অতএব বাংলাদেশের হিস্ট্রিতে আওয়ামী লীগ যেই গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে, এইটা কেউ হয় নাই, কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই। অতএব তার রাজনীতি এবং নির্বাচন করবার কোনো লেজিটিমেসির আলোচনা হতেই পারে না। প্রশ্ন হচ্ছে এখন তাকে আওয়ামী লীগ কোশ্চেন আমরা ডিল করব কিভাবে। একটা হচ্ছে আওয়ামী লীগ ইটসেলফ, ওকে শেষ করেন আপনি। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ ভোটার যারা অ্যাক্টিভলি আওয়ামী লীগের রাজনীতি করেছে, পদস্থ ছিল, বিভিন্ন পর্যায়ে এই রাষ্ট্রে নির্বাচনী নাটকের মাধ্যমে সে এই রাষ্ট্রের লুটপাট করেছে, এমপি মন্ত্রী হয়েছে গত 3-4টা টার্মে, তারা তাদেরকে আইন করে যে কোনো একটা প্রসেসের মধ্যে এনে তাদেরকে ডি আওয়ামিফিকেশন করা দরকার, তাদেরকে ট্রিটমেন্ট করা দরকার। এরা সুস্থ মানুষ না, আওয়ামী লীগ করছে, দেশটা বেঁচে দিয়েছে অন্য দেশের কাছে, এরা সুস্থ মানুষ না। আর সাধারণ আওয়ামী লীগ যারা ভোটার, এদের জন্য হলো তওবা কমিশন করা দরকার। এরা গিয়ে হেফাজতের হুজুরদের সামনে গিয়ে ইস্তেগফার করবে, তওবা করবে এবং কি কি ভুল করছে করে তাদেরকে মাফ করে দেওয়ার কমিশন হলে চলবে না। মানে ধরেন আমাদের ভাষায় বলি আমরা, ধরেন মানে আমরা মেঠো রাজনীতি করি, চরের ভাষায় কথা বলি, চরমোনায়ের সামনে তওবা করা যাবে না, শুধু হেফাজতের সামনে করতে হবে। হেফাজতের আলেম ওলামায়ে কেরামদের সামনে গিয়ে এরা, এটা সব দল তো এই জন্য বলতেছি, তো তাদের কাছে গিয়ে তওবা করবে। তো একটা হইলো ফৌজদারি অপরাধ, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক ফ্যাসিবাদের সমর্থক হওয়ার যে অপরাধ, এটা ফৌজদারি অপরাধ না, ইটস এ পলিটিক্যাল ক্রাইম। তো পলিটিক্যাল ক্রাইমকে পলিটিক্যালি ডিল করতে হবে। আর আওয়ামী এন্টিটিটা হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট, একটা জেনোসাইডাল সিন্ডিকেট। অতএব তাদের কোনোভাবেই রাজনীতি নির্বাচন করবার অধিকারের আলোচনা হইতে পারে না। আব্দুল তুষার, আপনার কাছে শুনতে চাই ডিআওয়ামিফিকেশন কিভাবে হবে। একটা তো হচ্ছে ফৌজদারি অপরাধের প্রশ্ন, একটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন আসছে, নীতির প্রশ্ন আসছে, আমরা কিভাবে ডিল করবো এটা। আসলে আইনগতভাবে আপনি ডিআওয়ামিফিকেশন না, শুধু যে কোনো জায়গাতে যে কোনো কিছু ডিআওয়ামিফিকেশন, ডিবিএনপিফিকেশন, ডিএনসিপিফিকেশন করতে পারবেন আইনগতভাবে। হ্যাঁ, কারণ আপনি নিষিদ্ধ করতে পারেন, আপনার হাতে সেই ক্ষমতা আছে। আপনি বলে দিলেন যে কালকে থেকে নিষিদ্ধ, কালকে থেকে তোমরা কেউ এটা করছো না, তোমরা এই কথা বলবে না। কিন্তু ভোটারকে তো আপনি তার মন তো আর আইন দিয়ে পরিবর্তন করতে পারবেন না। ফলে যে কোনো সেটার ব্যারিস্টার যেমন ফুয়াদ বলেছে যে ট্রিটমেন্ট করতে হবে। না, ট্রিটমেন্ট তো আপনি তাকে জোর করে তওবা করালে তওবা হয় না। আপনি ধরে নিয়ে গিয়ে বললেন আপনি তওবা করেন। আল্লাহর কাছে তওবা তখনই গৃহীত হয় যখন কেউ অন্তর থেকে তওবা করবে, তার নিজের অনুশোচনা হবে। তওবা করার জন্য হুজুর লাগে না, কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা। তওবা যে কোনো মুসলিম আল্লাহর কাছে করতে পারেন, মাফ চাইতে পারেন। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মাঝখানে কাউকে লাগে না, এটা অন্য ধর্মে লাগে, কনফেশন লাগে, তারপরে নানান ধরনের ব্যাপার। কি মনে হয় যে কেউ কেউ এরকম মাপ চাইছে একা একা? আমি জানি না, চাইতে পারেন না, আমরা তো জানি না, আমরা তো কোটি কোটি মানুষকে চিনি না। কিন্তু এই যে ভোটারদের মন যদি পরিবর্তন না হয়, ভোটারদের মধ্যে থেকে যদি এই সমর্থন চলে না যাওয়া, যেমন বাংলাদেশ তো মুসলিম লিগিফিকেশন হয়েছে, তাই না? মুসলিম লীগ তো নাই, এটা কিভাবে হয়েছে? এখানে কি এই বাঙালিরাই কি মুসলিম লীগ করে পাকিস্তান চেয়েছিল না? কিন্তু তারা তো অতি দ্রুত স্বপ্নভঙ্গ হয়ে এটা হয় নাই, এবং নামের শেষে লীগ থাকার পরেও আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ভোটার যতক্ষণ পর্যন্ত তার মন তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত আপনি একটা দলকে একেবারে নিশ্চিহ্ন করতে পারবেন না। যেমন এখনো পর্যন্ত ছোট ছোট ক্ষুদ্র দল টিকে আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, যারা কমিউনিজম চায়, সশস্ত্র কমিউনিজমে বিশ্বাস করে। যতক্ষণ পর্যন্ত মানুষের মন থেকে আপনি এই সমর্থনকে
ঘোরাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোথাও না কোথাও তো এই দল বা দলীয় কর্মীরা কিভাবে ঘোরানো যাবে? আপনার এটা কি মনে হয় এটা ঘোরানো উচিত? এটা ঘুরে যায়। কিভাবে যায়? মানুষ দেশকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে। যদি সে বোঝে যে কোনো দল তার সেই স্বার্থ দেখে না, তখন সে এই দলের পেছনে যায় না। মানুষ কি দলকে ভালোবেসে দল করে? মোটেও না। দল বৃহত্তর জনগণের স্বার্থ দেখে বলে এই ফুয়াদ ব্যারিস্টার, তার মতো এরকম ব্যারিস্টার আরো আছে কোর্টে, কিন্তু সে রাজনীতি যেতে পেরেছে কেন? মানুষ বিশ্বাস করছে যে সে ব্যারিস্টার হলেও জনগণের স্বার্থ দেখার জন্য সে তার জীবনের কিছুটা সময় ব্যয় করে। মানুষ সিনেমা দেখতে যায় কেন? মানুষ কি জানে সব শাকিব খানের সব ছবি ভালো কিংবা শাহরুখ খানের সব ছবি ভালো? ভালোবাসে। এই জন্য সে বিশ্বাস করে যে এরা ছবিতে থাকলেই ছবি ভালো হয়। না, কিন্তু বিশ্বাস করা ভালো, কিন্তু আবার বিশ্বাস করা খারাপ। না, বিশ্বাস থেকেই আমাদের সর্বনাশ হয়েছে বলে আমার কাছে মনে হয়। আপনি বিশ্বাস করেন যে এটা সবসময় ভালো। অন্ধবিশ্বাস জেসিন, আমি আপনাকে বলি যে বিশ্বাস সবসময় ভালো। যে বিশ্বাস করে সে সৎ, এই জন্য সে বিশ্বাস করে। যে বিশ্বাসের অমর্যাদা করে, যে বিশ্বাস ভঙ্গ করে, পাপ হচ্ছে তার, অন্যায় হচ্ছে তার। বলে আমি যদি কাউকে বিশ্বাস করি এটা আমার দুর্বলতা না, এটা আমার সততা। কিন্তু আপনি যদি আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, অসৎ কাজ করেন, তাহলে এটা আপনার সমস্যা। যেমন এই তথ্য আপা, স্বাস্থ্য আপা, পল্লী বিদ্যুৎ, চাকরির বয়স নিয়ে আন্দোলন হচ্ছে। এনসিপি তার এই যে উপদেষ্টা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত না, তাকে রক্ষা করার জন্য সংবাদ সম্মেলন করে। কিন্তু এই তথ্য আপা, স্বাস্থ্য আপা, পল্লী বিদ্যুৎ আপা, চাকরির বয়স নিয়ে যারা আন্দোলন করছেন, করোনার সময় পরীক্ষা দিতে পারেন নাই বলে তারা তাদের বয়স হারিয়েছেন, তাদের পক্ষে এনসিপি এখনো পর্যন্ত গিয়ে দাঁড়ায় না। রাজনৈতিক দল কি ওই জনগণের জন্য রাজনীতি করে না উপদেষ্টার জন্য রাজনীতি করে? এইটা হচ্ছে বিশ্বাসকে মূল্য না দেওয়া, বিশ্বাসের অমর্যাদা করা। আমরা আমাদের সময় নেই, যদি আপনি কিছু বলতে চান 10 সেকেন্ডস। আপনার জাতীয় নিরাপত্তার প্রশ্ন যখন আসছে, আপনি গেরিলা ট্রেনিং এর কথা যেটা আসছে, হিস্টোরিক্যালি কিন্তু আওয়ামী লীগ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির এলিমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এলিমেন্ট হিসেবে কাজ করেছে। 75 পরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়েছে বাংলাদেশের এগেনস্টে। অতএব আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে অরাজকতা তৈরি করে, রাষ্ট্রকে ভেঙে চুরে, সহিংসতার মধ্য দিয়ে, নাস্তানাবুদ করে দিয়ে, যে কোনো মূল্যে হাজার হাজার লাশের মধ্য দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে। এটা কোনো পলিটিক্যাল এন্টিটি না, এটা একটা জেনোসাইডাল এন্টিটি। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস যেহেতু সুন্দর শব্দ আপনি বলেছেন, আমরা বিশ্বাসই করতে চাই যে যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে এর আগে বা ভোট দিয়েছে, তারাও বুঝবে যে আসলে আওয়ামী লীগ যা করেছে সেটা আমাদের জন্য কতখানি ক্ষতি, সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশের জন্য। এবং আরো একটি কথা বলতে চাই, অন্ধবিশ্বাস যেন আমরা কেউ কাউকে না করি। প্রিয় দর্শক,